জাগো বাহে তিস্তা বাঁচাও স্লোগান নিয়ে তিস্তা নদী রক্ষা আন্দোলনের ব্যানারে তিস্তার পানি বন্টন ও নদীর প্রকল্প বাস্তবায়নের দাবিতে আজ থেকে দুদিনের কর্মসূচি শুরু করছে বিএনপি ও তার মিত্ররা। এর আওতায় দিন রাত টানা ৪৮ ঘণ্টা নদী তীরবর্তী অঞ্চলে অবস্থান কর্মসূচি পালিত হবে। তিস্তা চুক্তি সহ অভিন্ন নদীর পানি বন্টন সমস্যার সমাধান ও দেশের স্বার্থ রক্ষায় ভারতের উপর চাপ বাড়াতে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। লালমনিরহাট তিস্তা রেল সেতু সংলগ্ন এলাকায় আজ কর্মসূচির উদ্বোধন করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার সমাপনী দিনে বক্তব্য দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া দেশের উত্তরের ৫ জেলা লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, নীলফামারীর ১১ স্থানে দলের জ্যেষ্ঠ নেতাদের উপস্থিতিতে সমাবেশ হবে। পাশাপাশি মিত্র রাজনৈতিক দলের নেতারা অংশ নেবেন। উদ্যোক্তারা জানান, তিস্তার পানির ন্যায্য হিস্সা আদায় ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে তিস্তা অভিমুখে পদযাত্রা এবং নদীর দুই তীরে ২৩০ কিলোমিটার জুড়ে অবস্থান কর্মসূচি পালন করবে তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটি। দর্শক, রংপুর থেকে তিস্তা চুক্তি ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে বৃহত্তর তিস্তা নদী রক্ষা আন্দোলনের আরও খবর জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি মাহমুদুল হাসান। মাহমুদুল, কর্মসূচিকে ঘিরে প্রস্তুতি কেমন দেখছেন আমাদের জানাবেন। যে উর্মি, যেমনটা বলছিলেন যে তিস্তা নদী রক্ষা আন্দোলন কর্তৃক আয়োজিত যে ২ দিনের লাগাতার যে কর্মসূচি সেটি কিন্তু সকাল থেকেই শুরু হয়েছে। আমি কিন্তু রয়েছি তিস্তার অববাহিকার একেবারে যে তিস্তা মহিপুর যে তিস্তা সেতু, সেই তিস্তা সেতু সংলগ্ন। এখানে কিন্তু আপনাকে জানিয়ে রাখি যে আজকে যে কর্মসূচির প্রথম দিন আমরা দেখেছি যে এই তিস্তা মহিপুরে সেখানে ৩টি স্পটে কিন্তু তাঁবু টাঙ্গিয়ে সেখানে কিন্তু যে আয়োজন, যে লাগাতার কর্মসূচি, এখানে তিস্তার পানি যে ন্যায্য হিস্যার দাবিতে কিন্তু তিস্তার দুই পাড়ের মানুষ কিন্তু সেখানে এই যে লাগাতার কর্মসূচি ৪৮ ঘন্টার, সেটি কিন্তু আজকে সকাল থেকে শুরু হয়েছে। মানুষজন কিন্তু ধীরে ধীরে তিস্তার অববাহিকায় আসতে শুরু করেছে এবং এই যে জনতার সমাবেশে যোগ দেবেন। এবং বিশেষ করে জানিয়ে রাখি যে এই তিস্তার অববাহিকার মানুষ দীর্ঘদিনের যে দুর্দশা, সেই দুর্দশা লাঘবে কিন্তু তাদের যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে কিন্তু এই যে আজকের যে সমাবেশ, সেটি কিন্তু সফল করার জন্য কিন্তু আমরা দেখেছি যে সকাল থেকেই কিন্তু সেখানে অবস্থান নিতে। এবং আপনাকে জানিয়ে রাখি যে যে এই যে রংপুরের যে তিস্তার অববাহিকায় সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেখানে কিন্তু অনেক মানুষ ধীরে ধীরে কিন্তু এই গণসমাবেশে কিন্তু যোগ দেবেন এবং তাদের যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য কিন্তু তাদের যে দাবি সেটি কিন্তু উপস্থাপন করবেন। তবে আপনাকে জানিয়ে রাখি যে এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের যে প্রত্যাশা এবং দীর্ঘদিনের যে দাবি, সেটি কিন্তু আসলে একেবারে ফুলঝুরিতে আটকে রয়েছে। এই কারণে কিন্তু তাদের যে এই যে দাবি, সেটি দাবি আদায়ের লক্ষ্যে কিন্তু তারা আসলে এই যে কর্মসূচিতে তারা যোগ দেবেন এবং তাদের যে দাবি দেওয়া সেটি কিন্তু তারা তুলে ধরবেন। এমনটাই কিন্তু আসলে আমরাও ধীরে ধীরে কিন্তু আমরাও যেখানে গণসমাবেশ হচ্ছে সেখানে কিন্তু আমরা আসলে খবর রাখছি যে আসলে তারা কি ধরনের এখান থেকে দাবি উত্তোলন করে। যেহেতু তিস্তা নদী রক্ষা যে আন্দোলন কমিটি রয়েছে এবং বিশেষ করে যে প্রধান এই আয়োজকের যে প্রধান সমন্বয়কারী রয়েছেন আসাদুল হাবিব দুল্লু, তার কাছ থেকে আমরা জেনেছি যে আসলে বিশ্বের পরিমণ্ডলে কিন্তু এই যে তিস্তার যে ন্যায্য হিস্সা, এইটি কিন্তু আসলে জানান দেওয়ার জন্যই কিন্তু এই সমাবেশ। এমনটাই ছিল আমার কাছে উর্মি রংপুর থেকে আজকের যে তিস্তা নদী রক্ষা আন্দোলনের যে আজকের কর্মসূচির সর্বশেষ পরিস্থিতি। মাহমুদুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবারে লালমনিরহাট থেকে তিস্তা নদী রক্ষা আন্দোলনের আরও খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি মাহফুজ সাজু। মাহফুজ, লালমনিরহাটে তিস্তা রক্ষা আন্দোলন কর্মসূচিকে ঘিরে প্রস্তুতি কেমন দেখছেন আমাদের জানাবেন। জি উর্মি, ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি তিস্তা রক্ষা আন্দোলনের যে প্রধানতম যে স্পট রয়েছে সেই স্পট থেকে। যে এই তিস্তা নদী রক্ষা আন্দোলনের যে তিস্তা নদী বাঁচাও কর্মসূচি, সেই কর্মসূচি এই স্পটে এসে কর্মসূচির উদ্বোধন করবেন। পাশাপাশি এখানে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, তিনি দেওয়ার কথা রয়েছে। আপনি দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু লাখো মানুষের সমাবেশের কথা রয়েছে। এখানকার কর্মসূচিগুলোর মধ্যে রয়েছে কিন্তু ঘুড়ি উড়ানো, চেঙ্কুপেন্টি এবং দাঁড়িয়াবান্ধা হাডুডু খেলা। এই খেলাগুলোর পাশাপাশি এখানে প্রধান যে এই আন্দোলনের যে প্রধান উপস্থাপন করবেন, পাশাপাশি এখানে জারি গান, ভাওয়াইয়া গান এবং অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান কিন্তু এখানে গভীর রাত পর্যন্ত, রাত প্রায় 2টা পর্যন্ত কিন্তু হওয়ার কথা রয়েছে। আর পাশাপাশি আরেকটি কথা জানিয়ে রাখি, এই আন্দোলনের যে প্রধানতম
স্পটগুলো রয়েছে, এই তিস্তা নদীর যে 11টি স্পট রয়েছে, বিশেষ করে তিস্তা নদী যে জেলা উত্তরাঞ্চলের 5টি জেলার উপর দিয়ে যে বয়ে গেছে, লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম এবং 11টি স্পটে কিন্তু আজকে এবং আগামীকাল এই 2 দিনের কিন্তু অবস্থান কর্মসূচি পালন করবে এই অঞ্চলের লাখ লাখ মানুষ। তো তিস্তা নদীর তীর থেকে এই ছিল ধন্যবাদ দর্শক। তিস্তা নদী রক্ষা আন্দোলনের ব্যাপারে সর্বশেষ জানাচ্ছিলেন প্রতিনিধি মাহফুজ সাজু। ছাত্র জনতার অভ্যুত্থানে 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর ইতিহাসের সবচেয়ে বেশি টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশ ভারত সম্পর্ক। দ্বিপক্ষীয় সম্পর্কে দেখা দেওয়া এই চ্যালেঞ্জের বিষয়টি স্বীকার করে নিয়েছে দুই নিকট প্রতিবেশী দেশ। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় একসঙ্গে কাজ করার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। রোববার বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের মধ্যে বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়েছে। ওমানের রাজধানী মাস্কাটে ভারত মহাসাগরীয় সম্মেলন বা ইন্ডিয়ান ওশান কনফারেন্সের ফাঁকে তাদের মধ্যে এই বৈঠক হয়। বৈঠকের পর পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তৌহিদ হোসেন ও জয়শঙ্কর দুই দেশের পারস্পরিক স্বার্থ ও উদ্বেগের বিষয়গুলো নিয়ে আলোচনা করছেন। বৈঠকে গত বছরের সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে দুজনের আলোচনায় প্রসঙ্গ উল্লেখ করা হয়। পাশাপাশি গত ডিসেম্বরে ঢাকায় দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক এবং 10 ও 11 ফেব্রুয়ারি জ্বালানি উপদেষ্টার দিল্লিতে একটি সম্মেলনে যোগদানের বিষয়টিও উঠে আসে। এবারে মাই টিভি বিশেষ। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জোরে সোরে চলছে আলোচনা পর্যালোচনা। রাজনৈতিক দলগুলো প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠকে উঠে আসে ভিন্ন ভিন্ন মতামত। এমন প্রেক্ষাপটে নির্বাচন নিয়ে কোন লক্ষ্যে এগিয়ে যাচ্ছে দেশ? তরুণ প্রজন্ম সহ নগরবাসীর প্রত্যাশা ভোট হোক সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিময়। হাসান বিশ্বাসের ও রাজীব হোসেনের ক্যামেরায় আবু সাইদ উপর বিশেষ রিপোর্ট। গণঅভ্যুত্থানের রাজনৈতিক পট পরিবর্তনের পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে চলছে আলোচনা পর্যালোচনা। KMM নাসিরউদ্দিনকে প্রধান নির্বাচন কমিশনার করে গঠন করা হয় পূর্ণাঙ্গ নির্বাচন কমিশন। আর এর পর থেকে শুরু হয় নির্বাচনের প্রস্তুতি। তার অংশ হিসেবে ভোটার তালিকা হালনাগাদের মধ্য দিয়ে শুরু হয় নির্বাচনী কর্মযজ্ঞ। আমাদের ভোটার তালিকা যাচাইকরণ এবং বাদ পড়ে যাওয়া ভোটারদের তথ্য সংগ্রহের জন্য বাড়ি বাড়ি যাব। এর এই ধারাবাহিকতায় রাজনৈতিক দলগুলোর সাথে প্রধান নির্বাচন কমিশনারের বৈঠকে উঠে আসে ভিন্ন ভিন্ন মতামত। কেউ বলছেন আগে চাই জাতীয় সংসদ নির্বাচন, আবার কারো মত স্থানীয় সরকার নির্বাচন আগে হোক। সংস্কার কমিশনের কোনো প্রস্তাব সুষ্ঠু নির্বাচনের পথে অন্তরায়, ওটা তো নির্বাচন কমিশন কেন, আমরাও বাধা দেব। জনগণের আকাঙ্ক্ষাই হচ্ছে স্থানীয় সরকার নির্বাচনটা আগে হোক। আমরা জনগণের এই আকাঙ্ক্ষার সাথে সমর্থন এবং সম্মান ব্যক্ত করেছি। জাতীয় ঐক্য সুসংহত রাখতে এবং আগামীতে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে রাজনৈতিক দলের সাথে এবং নির্বাচন কমিশন সহ সংস্কার কমিশনদের সুপারিশ নিয়ে বৈঠকে বসেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আর এমন প্রেক্ষাপটে নির্বাচনের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে দেশ। আর তাই কেমন নির্বাচন প্রত্যাশা করছেন তরুণ প্রজন্ম সহ নগরবাসী? এখন যেটা দরকার সেটা হচ্ছে আমাদের সংস্কারটা, যেটা হচ্ছে আগামী যত বছর ধরে আমাদের যে জিনিসটা অনেক কিছু কন্ট্রোলের বাইরে ছিল, সেই কন্ট্রোলগুলো আগে আনতে হবে, সিস্টেমটা চেঞ্জ করতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে যে আমরা নতুন বাংলাদেশ ফিরে পেয়েছি, সেভাবে যেন আমরা সুষ্ঠু এবং সঠিকভাবে ভোট দিতে পারি, সে অধিকার চাই। আমরা ত্রয়োদশ সংসদ নির্বাচন এমন একটা অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন চাই যেখানে আমরা ভোট দেওয়ার অধিকারটা পাই। তরুণ প্রজন্ম থেকে বলতে চাই যে নির্বাচনটা অতি দ্রুত হয় ভালো, আমাদের দেশের জন্য মঙ্গলজনক। প্রশাসনের মাধ্যমে যে একটা ইলেকশন হয় সেটা সাধারণ মানুষ অবশ্যই চায় না। তারা চায় একটা যেন ফেয়ার ইলেকশনের মাধ্যমে দেশে একটা নতুন সরকার গঠিত হোক। আলোচনা সমালোচনা যেটাই হোক না কেন, 14, 18 এবং 24-এর মতো আর কোনো নির্বাচন দেখতে চায় না তরুণ প্রজন্ম। তারা বলছেন এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে এটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের কোনো বিকল্প নেই। আবু সাইদ, মাই টিভি, ঢাকা।
ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারের বেদি ও এর আশপাশ ঘিরে চলছে ব্যাপক প্রস্তুতি। এরই মধ্যে সম্পন্ন করা হয়েছে ধোয়া মোছার কাজ, পাশাপাশি চলছে বেদি সাজানোর প্রস্তুতিও। 19 ফেব্রুয়ারি চারুশিল্পীদের রং তুলির আচরের মধ্য দিয়ে সকল প্রস্তুতি সম্পন্ন হবে বলে জানান সংশ্লিষ্টরা। আরও জানাচ্ছেন জাহিদ আহমেদ বাবু। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21 ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি গানটি হৃদয়ের তন্ত্রীতে বেজে উঠলেই বাঙালির মনে পড়ে যায় ভাষা শহীদদের কথা। আর তাই ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমরে চলছে সব ধরনের প্রস্তুতি। ইতিমধ্যেই শেষ হয়েছে ধোয়া মোছার কাজ, সেই সাথে ধাপে ধাপে চলছে বেদি সাজানোর প্রস্তুতি। রঙের কাজ 19 তারিখের মধ্যে কাজ শেষ হবে। 1 নম্বর বেদি মিনার কমপ্লিট হয়েছে। দ্বিতীয় বেদি রং করছি, ধোয়া মোছা কমপ্লিট। আমার 18 তারিখে আমি রং শেষ করে দেবো। 18 তারিখে রং শেষ করলে 19 তারিখে মানে আলপনা করবে চারুকলার আইসা। প্রস্তুতিকালে শহীদ মিনার এলাকায় নিরাপত্তার জন্য দেখা যায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরও। তারা জানান 20 ফেব্রুয়ারির মধ্যেই সকল কাজ সম্পন্ন হবে। 19 তারিখে ক্লিয়ার হবে, 20 তারিখে এখানে রং চলবে। এখানে যারা আছে আপনার চারুকলার যারা আছে ওরা এসে রং করবে। 21 ফেব্রুয়ারি উপলক্ষে আগে থেকেই নিরাপত্তা জোরদার করা হয়েছে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, এই জন্য আমরা খুব সচেতন আছি। চারুশিল্পীদের রং তুলির আচরে 19 ফেব্রুয়ারির মধ্যেই শহীদ মিনার আঙিনা ফুটিয়ে রাখা হবে মহান 21-এর আবহ। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। সরু রাস্তা, অতিরিক্ত অটোরিকশা, সিএনজি এবং বাসের দখলে প্রায় পুরোটাই দখল হয়ে থাকে ভোলার একমাত্র নৌবন্দর ইলিশা ঘাট। ফলে বিকল্প পথে লঞ্চ বা স্টিমারে উঠতে নামতে হয় যাত্রীদের। নদীর কোল ঘেঁষে বিকল্প পথে যাওয়া নিয়েও রয়েছে নানা ভোগান্তি। জনদুর্ভোগ কাটানোর পথ খুঁজছে জেলা প্রশাসনও। প্রতিনিধি আরিফ হোসেন লিটনের রিপোর্ট, জানাচ্ছেন ইলিয়াস কমল। ভোলার ইলিশা ঘাট থেকে ঢাকা, লক্ষ্মীপুর, মৌজি চৌধুরী বা বরিশালের উদ্দেশ্যে দৈনিক 24টি ছোট বড় লঞ্চে প্রায় লক্ষাধিক মানুষ যাতায়াত করে। ভোলা সদর থেকে ইলিশা জংশন 11 কিলোমিটার পথ যেতে যেখানে 25 থেকে 30 মিনিট সময় লাগে, জংশন থেকে ইলিশা লঞ্চ ঘাটে মাত্র 500 মিটার পথ যেতে তুলনামূলক সময় লাগে দ্বিগুণ। এ পথে এলোপাতারি রাস্তা দখল করে রাখে অটোরিকশা, বোরাক, সিএনজি ও বাসগুলো। একদিকে ভাঙা রাস্তা, অন্যদিকে মূল রাস্তা দখলের ফলে বিকল্প পথে লঞ্চে উঠতে হচ্ছে যাত্রীদের। নদীর কোল ঘেঁষে বিকল্প পথে লঞ্চে উঠতেও চরম ভোগান্তিতে পড়তে হয় নিয়মিত। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ে রোগীবাহী অ্যাম্বুলেন্স। এ বিষয়ে প্রশাসনের মনোযোগ আকর্ষণ করে দ্রুত সমাধান চান যাত্রীরা। প্রয়োজনে বিকল্প অটো টার্মিনাল করার দাবিও জানিয়েছেন তারা। এই অটো, সিএনজি, বাস সবাই চিকন রাস্তার ভিতরে যানজট করে। ইলিশা এটা বরিশাল বিভাগের ভিতরে সবচেয়ে বড় ঘাট, কিন্তু এই জায়গায় কোনো টার্মিনাল নাই। আমি ব্যাগ নিয়ে হাইতে অনেক কষ্ট হয়েছে। রিক্সা গাড়ি এগুলোর লাগে মনে করেন গাড়ি ঢুকা যায় না। এখন এই রুগী নিয়ে আইছি, আমরা জামে আটকায় আছি। রাস্তাতে প্রচন্ড ধুলা, এটাতে হচ্ছে চলাচলের জন্য একেবারে অনুপযুক্ত একটা জায়গা। সংকট সমাধানে সড়ক প্রশস্তকরণ, বিকল্প অটো টার্মিনাল নির্মাণের প্রস্তাব জানিয়েছেন পুলিশ সুপারও। এটাকে আরেকটু প্রশস্ত করা যায় কিনা, তাহলে দেখা যাবে যে দুটো গাড়ি একসঙ্গে পাশাপাশি যেতে পারবে। একটা গাড়ি যখন উল্টো দিক থেকে আসে তখনই এখান দিয়ে আর যাওয়ার সুযোগ থাকে না। ইলিশা লঞ্চ ঘাটে যাওয়ার রাস্তা বাড়ানোর জায়গা না থাকায় বিকল্প চিন্তা করছে জেলা প্রশাসন। লঞ্চের যাত্রীদের যাতায়াতে অটো ও সিএনজি চালকদের সচেতন করতে কাজ করা হচ্ছে বলেও জানানো হয়। অটো রিক্সাগুলো সবসময় জ্যাম করে থাকে, তারা যাত্রী ওঠানামা করার কারণে ওই জায়গায় যাতায়াতের মধ্যে থাকে এবং জ্যামটা তখন দেখা যায়। তো আমরা অটো রিক্সাদের সচেতনতা সহ আমরা ব্যবস্থা গ্রহণ করব। সংকট সমাধানে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা জেলাবাসীর। ইলিয়াস কমল, মাই টিভি। 16 বছর কারাভোগের পর মুক্তি পেয়েছেন বিডিআর সদস্য ফজলুর রহমান, কিন্তু জেলে থাকতেই হারিয়েছেন পরিবারের 9 সদস্যকে। জেল থেকে মুক্তি পেলেও এখনও দুর্বিষহ জীবনযাপন করছেন তিনি। কুড়িগ্রাম নাগেশ্বরী থেকে লতিফুর রহমান লিঙ্কনের পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত কবির চৌধুরী জয় রিপোর্টে। ফজলুর রহমান কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার আন্ধারিঝার ইউনিয়নের বীর ধাউরারকুঠি গ্রামের মধ্যবিত্ত পরিবারের সন্তান। দেশ সেবার ব্রত নিয়ে যোগ দেন বাংলাদেশ রাইফেলসে। যৌবনের দিনগুলো কেটেছে দেশের সীমান্ত রক্ষায় চৌকস সিপাহী হিসেবে। সিপাহী থেকে পদোন্নতি পাওয়ার পরে কর্মস্থল বিডিআর হেডকোয়ার্টারে পিলখানায় থাকাকালীন পিলখানা ট্র্যাজেডিতে ফেসে যান 2009 সালে। আমরা সীমান্ত ফোর্স, আমরা স্বাচ্ছন্দ্য বোধ করতাম এই চাকরিতে। এই গণ্ডগোলের কারণে দেখা যায় যে
জেলে ঢুকাই দিল। পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় 16 বছর পর কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন কুড়িগ্রামের ফজলুর রহমান। কারাগারে থাকাকালীন মা বাবা বোন সহ 9 জন নিকটাত্মীয় হারিয়েছেন তিনি। কারাগারে যখন ফজলুর অসহ্য জীবন পার করছেন তখন মুক্ত পরিবেশেই দুর্বিষহ সময় কেটেছে তার স্ত্রী সন্তানের। আমি এমনও সময় আছে দিনে আমি একবারও খাইতে পারিনি, দূরেতে হয় কাজের পিছনে, মাথায় 3 মাসে একবার তেল দিতে পারিনি, আমার কষ্টের জীবন এইভাবে করে। এখন মুক্ত হলেও ফজলুর রহমান হয়ে পড়েছেন কিছুটা মানসিক ভারসাম্যহীন। দীর্ঘ অপেক্ষার পর মুক্ত বাতাসে স্বামীকে ফিরে পেয়েও স্বামীর শারীরিক অবস্থা আর চাকুরি না থাকায় অনাগত দিন নিয়ে শঙ্কায় স্ত্রী। সরকার যদি আমাদের সবকিছুই ফেরত দেয় তাহলে আমাদের সম্ভব। এদিকে বাবা না থাকায় অর্থাভাবে লেখাপড়া করতে পারেনি ফজলুর রহমানের সন্তানরা। আমরা আসলে ওইভাবে কাউকে বলতে পারি না কষ্টের কথা। 2 ভাই বোনকে মানুষ করছে আমার মা একাই, অনেক কষ্টে বড় হয়েছি, যেটা বলে বোঝানোর মতো না। 16 বছর অসহনীয় দুঃখ, কষ্ট আর গ্লানি নিয়ে চলতে হয়েছে পরিবারের সদস্যদের। এমনকি কারাগারে দেখতে পর্যন্ত যেতে পারেননি তারা। কি পরিমাণ যন্ত্রণা যে পোহাতে হয়েছে এই 16টা বছর। 2 মুঠ ভাতের আশায় কাটতে কাটতে এখন 16 বছর জেল কাটলো। ফজলুর রহমানকে সহযোগিতার কথা জানান জনপ্রতিনিধিরা, সেই সাথে সরকারের প্রতি উদ্যত আহ্বান জানান তিনি। উপদেষ্টা সরকারের কাছে আকুল আবেদন আর তার যেন চাকরিটা বলবৎ থাকে। গাইবান্ধার গোবিন্দগঞ্জ 8 বছরেও শেষ হয়নি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের নির্মাণ কাজ। উপজেলার একমাত্র সরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানটি চালু না হয় বঞ্চিত হচ্ছে ছেলেমেয়েরা। গোবিন্দগঞ্জ থেকে মশিউর রহমান বাবুর পাঠানো রিপোর্ট, বিস্তারিত জানাচ্ছেন ইলিয়াস কমল। 2018 সালের জুন মাসে জেলার গোবিন্দগঞ্জ পৌরসভার মৌরা সোনার পাড়ায় গোবিন্দগঞ্জ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের নির্মাণের কার্যাদেশ দেওয়া হয়। ওই বছরের অক্টোবরে শুরু হওয়া নির্মাণ কাজে 5 তলা বিশিষ্ট একাডেমিক ভবন ও 4 তলা প্রশাসনিক ভবনের নির্মাণে ব্যয় নির্ধারণ করা হয়েছিল 15,46,46,628 টাকা। কার্যাদেশ অনুযায়ী 2020 সালের জানুয়ারিতে নির্মাণ কাজ শেষ হওয়ার কথা থাকলেও মাত্র 20% কাজ করে চলে যায় নির্মাণকারী ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স এসিএল অ্যান্ড এইচসিইউ জেভি। দীর্ঘদিন ধরে পড়ে থাকায় নষ্ট হচ্ছে রড সহ নানা উপকরণ। এতে নির্মাণ সামগ্রী নষ্ট হওয়ার পাশাপাশি কারিগরি শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে এলাকার ছেলে মেয়েরা। উচ্চ মহল থেকে কোনো পদক্ষেপ আমরা দেখতেছি না, আর দীর্ঘদিন হলে এতদিন লাগে না এই কলেজ হতে। দ্রুত নির্মাণ কাজ শেষ করে শিক্ষা প্রতিষ্ঠানটি চালুর দাবি জানিয়েছেন এলাকাবাসী। অন্যান্য উপজেলাতে এই ভবন হয়েও ক্লাস শুরু হয়েছে, সেখানে শিক্ষাদান হচ্ছে। অতি দ্রুত নির্মাণ করে কারিগরি শিক্ষায় শিক্ষিত হতে পারে। খালি ঢোবাজি করেছে চলে যায় এখান থেকে, এখন পর্যন্ত প্লেয়ারই হয়নি। সরাসরি কয় বছর পর এই ঠিকাদারের গাফলতি নাকি আর কিছু বোঝা যাচ্ছে না। সরকারের কাছে আবেদন করতেছি আমি যে কাজটা হবে কি হবে না, দ্রুত এটা ব্যবস্থা নেওয়ার জন্য। ঠিকাদারি প্রতিষ্ঠানকে একাধিকবার নোটিশ করলেও কাজ শেষ না করায় কার্যাদেশ বাতিল করা হয়েছে জানিয়েছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। নতুন করে টেন্ডারের প্রক্রিয়া চলছে বলেও জানানো হয়। হ্যাঁ, ঠিকাদারের ফিনান্সিয়াল প্রবলেম ছিল, ঠিকাদারের গাফিলতির জন্য আমরা কাজটা বাতিল করে দিয়েছি। হ্যাঁ, এখন আমরা এস্টিমেট আমরা ঢাকায় পাঠিয়েছি, ঢাকা থেকে আমাদের টেন্ডারের অনুমতি দিলে আমরা টেন্ডার করে দেবো। এখন সকল জটিলতা কাটিয়ে দ্রুত নির্মাণ কাজ শেষ করে শিক্ষা প্রতিষ্ঠানটি চালু হবে এমন প্রত্যাশা স্থানীয়দের। ইলিয়াস কমল, মাই টিভি। এবারে গ্রাম বাংলার খবর। উত্তরাঞ্চল থেকে ঢাকা অভিমুখে রাতে চলাচলকারী বিভিন্ন ট্রেনে বিনা টিকিটের যাত্রী পরিবহনের ঘটনায় মাইটিভিতে সংবাদ প্রচারের পর 2 জনকে সাময়িক বরখাস্ত করা হলেও থেমে নেই এ কার্যক্রম। টাকার বিনিময়ে পাওয়ার কার, এসি অপারেটর রুম ও খাবার গাড়িতে এতদিন এসব যাত্রী পরিবহন করতে দেখা গেলেও এবারে ইঞ্জিনের মতো গুরুত্বপূর্ণ স্থানে দেখা মিলেছে একই চিত্র। ফলে বিঘ্নিত হচ্ছে ট্রেনের নিরাপত্তা ব্যবস্থা। এদিকে সংশ্লিষ্টদের পকেট ভারী হলেও রাজস্ব হারাচ্ছে সরকার। তাই এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল। মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে ঘন কুয়াশায় পরপর 4টি যানবাহনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত 15 জন আহত হয়েছে। সকালে এক্সপ্রেসওয়ের কামারাখোলা এলাকায় ঢাকামুখী লেনে এই দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে হাসপাতাল ও স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। হাসারা হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানি বলেন, দুর্ঘটনার পর একটি গাড়ি চলে গিয়েছে। ক্ষতিগ্রস্ত যানগুলো থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মূলত ঘন কুয়াশার জন্য এই দুর্ঘটনা ঘটতে পারে। এক্সপ্রেসওয়েতে এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে।
চুয়াডাঙ্গার দামুরহুদায় মাসুদ হাসান রঞ্জু নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার দামুরহুদা উপজেলার বদনপুর কমিউনিটি ক্লিনিকের পেছনের মাঠ থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত মাসুদ হাসান রঞ্জু বদনপুর মাঝপাড়ার আজিজুল মীরের ছেলে। দামুরহুদা মডেল থানা পুলিশের উপপরিদর্শক মশিউর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এটি একটি হত্যাকাণ্ড, তারা ক্লু উদ্ধারের চেষ্টা করছে। মুন্সিগঞ্জে পরিবেশের ছাড়পত্র, ইট প্রস্তুতের লাইসেন্স এবং মাটি সংগ্রহের লাইসেন্স না থাকায় 5 ইটভাটাকে 26 লাখ টাকা অর্থদণ্ড আরোপ করেছেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আওতাধীন পরিবেশের স্পেশাল ম্যাজিস্ট্রেট ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইফতি হাসান, ইমরান ও শহীদুল ইসলাম। রবিবার সিরাজদি খান উপজেলার আকবরনগর গ্রামে অভিযান পরিচালনা করে পরিবেশের স্পেশাল ম্যাজিস্ট্রেট পরিচালিত মোবাইল কোর্ট। এ সময় মেসার্স আবদুল্লাহ ট্রেডার্স ব্রিক্সকে 6 লাখ টাকা, মেসার্স নূর ব্রিক্স ম্যানুফ্যাকচারিং, বিসমিল্লা ব্রিক্স, দেওয়ান ব্রিক্স, মেসার্স ন্যাশনাল ব্রিক্স প্রত্যেককে 5 লাখ টাকা করে অর্থদণ্ড সহ মোট 26 লাখ টাকা অর্থদণ্ড আরোপ করেন। এছাড়া 2টি ইটভাটার ম্যানেজারকে অর্থদণ্ডের টাকা পরিশোধ না করায় জেলে পাঠানো হয়। টাঙ্গাইলের ঘাটাইলে গাছের গুড়ি ফেলে 10টি যানবাহনে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল লুট করে নিয়ে যায় চালকদের সর্বস্ব। শুধু লুট করেই ক্ষান্ত হয়নি, চালকদের করা হয় মারধরও, ভাঙচুর করা হয় যানবাহন। গতকাল ঘাটাইল সাগরদিঘি সড়কের উপজেলার সন্ধানপুর ইউনিয়নের ফকিরচালা এলাকায় এ ঘটনা ঘটে। পরে এলাকাবাসী ও পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় সংঘবদ্ধ ডাকাত দল। যানবাহনের মধ্যে ছিল ট্রাক, সিএনজি ও মোটরসাইকেল। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটিকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক শাহজাহান মিয়া। এতে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক আশরাফুল হক, সদস্য সচিব তৌশিকুল ইসলাম, শিবগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলাম ও সদস্য সচিব আলমগীর কবির জুয়েল সহ অন্যরা। আগামীকাল 18 ফেব্রুয়ারি যশোরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জনসভা সফলের লক্ষ্যে ও 31 দফা বাস্তবায়নের দাবিতে যশোরের চৌগাছা উপজেলা পাশাপোল ইউনিয়ন বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল সামাদের সভাপতিত্বে ও চৌগাছা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম, বিশেষ অতিথি ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুল রহিম বিশ্বাস, ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক জিয়াউর রহমান। আগামী 13তম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোরের বাঘারপাড়াতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে ইউনিয়ন গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার দুর্গাপুর ও সিলিমপুর স্কুল মাঠে উক্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। রায়পুর ইউনিয়ন আমির গোলাম ইয়াহিয়ার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা আমির ও কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য অধ্যাপক গোলাম রসুল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমির অধ্যাপক রফিকুল ইসলাম সহ জেলা ও উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। ইসলামী আন্দোলন বাংলাদেশের কুষ্টিয়া পৌর শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল অনুষ্ঠিত উক্ত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কুষ্টিয়া জেলার সভাপতি আহমদ আলী। প্রধান বক্তা ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সৌদি আরবের রিয়াদ মহানগর শাখার উপদেষ্টা আনোয়ার আলী খান। সম্মেলনে এস.এম. শফিকুল ইসলামকে সভাপতি ও কারি আবু সাইদকে সাধারণ সম্পাদক করে আগামী 2025-26 সেশনের পৌর শাখার কমিটি ঘোষণা করা হয়। যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জবি প্রবির ঝিনাইদহ ক্যাম্পাসের জনবল আত্মীকরণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রবিবার ক্যাম্পাসের প্রধান ফটকে মানববন্ধন কর্মসূচির আয়োজন করেন সংক্ষুব্ধ শিক্ষক কর্মকর্তারা। এতে ওই প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ছাড়াও এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। ঘণ্টাব্যাপী চলা এই কর্মসূচিতে শিক্ষক ডাক্তার তারিক মোসা, ডাক্তার রাকিবুল হাসান শাওন, শিক্ষার্থী মাহাদি মুর্তাজা, প্রকল্প কর্মচারী সোহেল, তোফাজ্জল হোসেন সোহাগ সহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
বরিশাল সিটি কর্পোরেশন এলাকার ২৬ নম্বর ওয়ার্ডে বালু ব্যবসায়ী শেখ সাদিকে চাঁদার দাবিতে কুপিয়ে ও পিটিয়ে হাত পা ভেঙে দেয় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে। নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরে স্থানীয় এলাকাবাসীর আয়োজনে মানববন্ধন করা হয়। এ সময় ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক আব্দুল গাফফার মোল্লার সভাপতিত্বে ওয়ার্ড যুবদল সাধারণ সম্পাদক মাসুদ খান, শ্রমিক দল সভাপতি বাচ্চু ফরাজি উপস্থিত ছিলেন। ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে জুডো কারাতে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। রবিবার শহরের নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামে জেলা ক্রীড়া অফিসার মাহমুদা আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমানা আক্তার, জেলা শিক্ষা অফিসার জুলফিকার হোসেন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক রফিকুল ইসলাম, বাংলাদেশ জুডো ফেডারেশন সদস্য মুহিম চৌধুরী সহ আরও অনেকে। প্রতিযোগিতায় ৯টি ইভেন্টে ৫০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। নরসিংদীর বেলাবু উপজেলার উজিলাবু বাজারে জুপিটার ইংলিশ অ্যান্ড মডার্ন স্কুলের বার্ষিক ক্রীড়া ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। বেলাবু প্রেস ক্লাবের সভাপতি মোশাররফ হোসেন নীলুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন তারেক রহমান স্পোর্টিং ক্লাবের সহসভাপতি কামাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন বেলাবু থানা অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমান, জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কায়েস মিয়া, আমলাবু ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহিন মোল্লা উপস্থিত ছিলেন। শরীয়তপুরের আরাফাত রহমান কোকো স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ভোজেশ্বর ক্রীড়াপ্রেমী বৃন্দের উদ্যোগে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ব্যবস্থাপনা কমিটির সভাপতি শাহজাহান হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান কিরণ। এ সময় নড়িয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আহমেদ রয়েল মাঝি, যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল হাওলাদার, জেলা যুবদল নেতা জাহাঙ্গীর হাওলাদার, নড়িয়া উপজেলা যুবদলের সভাপতি ফজলুল ওহেদ খান নিক্সন, ভোজেশ্বর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ইকবাল শেখদার, জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি শাকিল ঢালি উপস্থিত ছিলেন। এছাড়াও নড়িয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরীফ ওহিদুজ্জামান উজ্জ্বল, সদস্য সচিব আইজুল হাকিম, ভোজেশ্বর ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন গোরাপি, নড়িয়া উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রাতুল উপস্থিত ছিলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল শহীদদের স্মরণে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ব্যাডমিন্টন খেলার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল রূপগঞ্জ ব্যাপারীপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত খেলায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ সাব রেজিস্ট্রি অফিস দলিল লেখক সমিতির সভাপতি হাবিবুর রহমান বাবুল। সভায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ সভাপতি আবু মোহাম্মদ মাসুম, রূপগঞ্জ ইউনিয়ন ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলামিন মাসুদ, রূপগঞ্জ থানা জিয়া মঞ্চের সভাপতি জজ মিয়া সহ আরও অনেকে। খেলায় ব্যাপারীপাড়া স্পোর্টিং ক্লাবকে হারিয়ে শাপলা স্পোর্টিং ক্লাব জয়লাভ করে। ঢাকার কেরানীগঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা হয়েছে। রবিবার ইস্পাহানী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে রামেরকান্দা কিংস ক্লাব আয়োজিত টুর্নামেন্টে স্বাগতিক কিংস ক্লাবকে টাই ব্রেকারে ৪-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় সরকারি ইস্পাহানী কলেজ ২০২০ দল। খেলাটি নির্ধারিত সময় ০-০ গোলে অমীমাংসিত ছিল। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমানমি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও ইস্পাহানী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম।